পরিণীতা সিজন 2 পর্ব 11। প্রকৃতিতে বসন্তের আগমনী বার্তা। শীতের রুক্ষ দিবস কাটিয়ে বসন্তের ঝলমল দিনের আশায় জনজীবন। পাতাঝরা গাছগুলোতে সবুজ পাতা গজায়, কলি ফোটে। তবে প্রাণনেশার জীবন থেকে বসন্ত শেষ হয়ে গেছে অনেক আগেই। তাই প্রকৃতির এই সৌন্দর্য দেখেই চোখ জুড়ায় ও। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে প্রাণনেশা, নির্নিমেষে তাকিয়ে আছে পিচ ঢালা রাস্তার দিকে। বাতাসের তোপে চুলগুলো উড়ছে ওর। প্রতিদিন এই সময়টাতে প্রত্যুষ বের হয় হসপিটালের উদ্দেশ্যে। প্রাণনেশা তাকিয়ে দেখে ওর নিজেকে ছ্যাবলা মনে হয়, তবু কিছু করার নেই। 6টা বছরেও যখন মনটাকে মানাতে পারেনি, তখন 6000 চেষ্টা করলেও পারবে না। প্রাণনেশা নির্লিপ্ত তাকিয়ে থাকলো। প্রত্যুষ বের হলো গেট পেরিয়ে। ডোর খুলে গাড়িতে ঢোকার আগে একবার চোখ তুলে তাকালো প্রাণনেশার ব্যালকনির দিকে। প্রাণনেশার সাথে চোকাচুকি হলো ওর। প্রাণনেশা চমকালো না, সরে গেল না বা দৌড়ে কক্ষের ভিতর ঢুকে গেল না। এমনি চোখাচোখি প্রতিদিনই হয় ওদের। প্রাণনেশা জানে প্রত্যুষ এই সময় বেরোবে। প্রত্যুষও জানে প্রাণনেশা দাঁড়িয়ে থাকে এখানে। তাই গাড়িতে ওঠার আগে একবার হলেও ব্যালকনির দিকে চায়। মন বলে প্রাণনেশা দাঁড়িয়ে আছে প্রতিদিনের মতো। প্রত্যুষের ভাবনা সত্যি করে দিয়ে আসলেই দাঁড়িয়ে থাকে ও। এখানে কোনো আবেগ নেই, কথাও হয় না দুজনের মধ্যে। কোনো এক বিশ্বাসের মাধ্যমে দুজনের শুধু চোখাচোখি হয়, এইটুকুই। প্রত্যুষ চলে যেতে প্রাণনেশা বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কক্ষে ঢুকে বিছানার উপর পা ঝুলিয়ে বসলো প্রাণনেশা। ফোনে টুং করে আওয়াজ হতেই চটজলদি মুঠোফোনটা হাতে নিল ও। তবে সিম কোম্পানির মেসেজ দেখে হতাশ হলো বটে। ও ভেবেছিল উচ্ছ্বাস হয়তো। ছেলেটা এখনও ওর মেসেজের কোনো রিপ্লাই দেয়নি, এমনকি সিন পর্যন্ত করেনি। 4 দিন আগে মেসেজটা সেন্ড করেছিল প্রাণনেশা। পিয়মের বৌভাতের দিন। উচ্ছ্বাস কেন এলো না জিজ্ঞেস করেছিল, তবে সেই মেসেজটা সিন পর্যন্ত করেনি ও। কোনো অ্যাপে অ্যাক্টিভেটও নেই। লাস্ট ওর নামের পাশে সবুজ বাতি জ্বলেছিল প্রিয়মের বিয়ের দিন। এরপর থেকে ছেলেটা গায়েব। প্রাণনেশা চিন্তিত হলো, ছেলেটা কি বিরক্ত ওর ওপর? প্রিয়মের মেহেন্দি অনুষ্ঠান থেকে বিয়ে পর্যন্ত কম ঢলাঢলি তো করেনি ও উচ্ছ্বাসের সাথে। সবটাই প্রত্যুষকে জ্বালানোর জন্য, ইচ্ছে করে। ছেলেটা কি মাইন্ডে নিয়ে নিল? প্রাণনেশাকে খারাপ মেয়ে ভেবে আর রিপ্লাই দিচ্ছে না। কপালে ভাঁজ পড়ল প্রাণনেশার। ও তো মেসেজের রিপ্লাই না দেওয়ার মতো কোনো কাজ করেনি, শুধু প্রত্যুষকে কষ্ট দিয়ে পৈশাচিক আনন্দ পেতে চেয়েছিল। এবং ও হলফ করে বলতে পারে ও সফল। ফের মন খারাপ হলো প্রাণনেশার। বিড়বিড় করে বলল, সরি উচ্ছ্বাস, আমি আপনাকে বিরক্ত করতে চাইনি, না আপনার ইমোশন নিয়ে মজা করতে চেয়েছি। আপনি আমাকে খারাপ মেয়ে ভাববেন না, আমার কোনো দোষ নেই, সব দোষ প্রত্যুষ ভাইয়ার। এমনই করে প্রাণনেশা। ওর ধারণা এই দুনিয়াতে ও যত ভুল করে সব প্রত্যুষের জন্য। তাই ও কোনো দোষ করলে সেটার দায়ভার প্রত্যুষের। তাই ও নিজের সব অপরাধ প্রত্যুষের ওপর চাপিয়ে দেয়। রাউন্ড থেকে ফিরে চেম্বারে এলো প্রত্যুষ। চেয়ারের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে মাথার উপর হাত ঠেকিয়ে বসলো। এই অসুস্থ মানুষগুলোর মাঝে থাকতে থাকতে কিছুটা সময় নিজেকেই অসুস্থ অনুভব হয় ওর। ফোঁস করে শ্বাস ফেলল প্রত্যুষ। হসপিটালে আজ ওর একজন কলিগ ফ্রেন্ড উপস্থিত নেই, ছুটিতে আছে সে। তাই তার আন্ডারে কিছু পেশেন্টের দায়িত্ব ছুটিতে থাকাকালীন প্রত্যুষের ওপর গছিয়ে দিয়ে গেছে। অথচ প্রত্যুষ নিজেও এতদিন ছুটিতেই ছিল। কই, ওর কাজগুলো তো কেউ করে দেয়নি। প্রত্যুষ এ কথাটা মুখ ফুটে বলতে পারেনি, পারবেও না। মানুষের কি আক্কেল! প্রত্যুষের নীরবতাকে সে সম্মতি মনে করে নিয়েছে। আবারও বিরক্তিকর শ্বাস ছাড়ল প্রত্যুষ। ইন্ট্রোভার্ট হওয়ার দরুন এইভাবেই মার খায় ও সবসময়। হুদায় এখন আরেকজনের কাজ করে দিতে হচ্ছে। প্রত্যুষের এইসব ভাবনার মাঝেই দরজায় টোকা পড়ল। ভেতরে আসার অনুমতি দিল প্রত্যুষ। একজন নার্স ফাইল হাতে এগিয়ে আসে। অ্যাপ্রন ঠিক করে সোজা হয়ে বসল প্রত্যুষ। ভ্রু কুঁচকে বলল, হোয়াট? ডক্টর নিয়াম আপনাকে এই ফাইলটা চেক করতে বলেছে ডক্টর। কিসের ফাইল এটা?
ডক্টর, নিয়ামের আন্ডারে থাকা একজন পেশেন্টের। এতদিন সে হসপিটালে অ্যাডমিট ছিল, আজ রিলিজ নিয়েছে। একটু চেক করে সাইন করে দিন ডক্টর। প্রত্যুষ এমনভাবে তাকালো যে নার্সটা আমতা আমতা করে হাসলো। তবুও প্রত্যুষ মুখ ফুটে কিছু বলতে পারল না। একটা ধমক দিতে চাইলো ও, রাগী স্বরে বলতে চাইলো, এতগুলো পেশেন্ট না দেখলাম তার, এখন আবার কিসের ফাইল দেখতাম, পারবো না কিছু করতে আর। তবে মনের কথা মুখ ফুটে বলতে পারল না ও। নিঃশব্দে হাত বাড়িয়ে দিল। নার্সটা হাসি মুখে ফাইল এগিয়ে দেয়। প্রত্যুষ চাইলেই না দেখেই সাইন করে দিতে পারত, তবে পেশেন্টের হেলথ নিয়ে কোনো হেরফের করে না ও, সেটা যারই পেশেন্ট হোক না কেন। প্রত্যুষ ফাইলের পাতা উল্টে সব কিছু পর্যবেক্ষণ করলো। তবে পেশেন্টের নামে চোখ আটকে গেল ওর। পেশেন্টের নামে গোটা গোটা অক্ষরে লেখা সৌরভ সর্দার। প্রত্যুষ মনে করার চেষ্টা করলো এর নামটা কোথায় শুনেছে ও। ক্ষণকাল চেষ্টা করার পর প্রত্যুষ মনে করতে সক্ষম হয়, প্রাণেশার মামার রাইভেল, ওদের গ্রামের প্রাক্তন এমপি। প্রত্যুষ সাইন করলো ফাইলের ওপর। কি মনে করে পেমেন্টের গার্ডিয়ানের নাম দেখল ও। তবে নামটা চোখে পড়তেই প্রত্যুষ থমকায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বিড়বিড় করে পড়ল, উচ্ছ্বাস শেহরিয়ার। তড়িৎ বেগে মুখ তুলে নার্সের দিকে তাকালো প্রত্যুষ। তড়িঘড়ি করে বলল, এই পেশেন্ট এখন কোথায় আছে? কেবিনেই আছে ডক্টর। উনি কি একা আছেন? ওনার ফ্যামিলি মেম্বার কেউ নেই? ওনাকে নিয়ে যাবে কে? টেনসড হবেন না ডক্টর, ওনার ছেলে আছে ওনার সাথে। দাঁড়িয়ে পড়ল প্রত্যুষ। নার্সকে ফাইলটা এগিয়ে দিয়ে হড়বড় করে পড়ল, কত নম্বর কেবিনে আছেন ওনারা? আমি দেখা করব ওনাদের সাথে, আমার সাথে আসুন। নার্সকে ফলো করে এগিয়ে গেল প্রত্যুষ একটা কেবিনে। নার্সটা ঢুকতেই প্রত্যুষ থেমে গেল। দরজার কাছে যাওয়ার আগে মনে মনে বারবার চাইল ও যেটা ভাবছে সেটা যাতে সত্যি না হয়। এই দুনিয়াতে একই নামের কত মানুষই তো আছে, ব্যাপারটা তেমনই যেন হয়। হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে গেল প্রত্যুষ। তবে ওর ভাবনা সত্যি করে দিয়ে ও সেটাই দেখল যেটা ও দেখতে চাইল না। আতঙ্কিত দৃষ্টিতে তাকালো প্রত্যুষ। উচ্ছ্বাস কথা বলছে নার্সের সাথে। বেডের ওপর সৌরভ সর্দার বসা। ঢোক গিলল প্রত্যুষ। পিয়াস ভুইয়ার কাছ থেকে শুনেছিল ছেলেটা অনাথ, এই দুনিয়ায় কেউ নেই ওর। তবে এখন যেটা দেখল ও সেটা এভাবে মিথ্যা বলল ছেলেটা, কি লাভ হলো এতে ওর? প্রত্যুষের বুক কাঁপল। প্রিয় মানুষটার জন্য চিন্তায় বুঁদ হলো হৃদয়। বিমর্ষ চিত্তে বিমূঢ় স্বরে আওড়ালো, মন ভেঙে দিলে উচ্ছ্বাস, আমার প্রাণটাকে এভাবে ঠকালে। পরক্ষণে এলোমেলো চঞ্চল দৃষ্টি ফেলে বলল, প্রাণনেশাকে জানাতে হবে সব কিছু। ড্রাইভিংয়ে মত্ত উচ্ছ্বাস, মনোযোগী হাত ঘোরাচ্ছে স্টিয়ারিংয়ে। সৌরভ সর্দার পাশের সিটে মাথা এলিয়ে বসে আছেন। উচ্ছ্বাস এক পলক তাকালো ওনার দিকে। এভাবে বসে থাকতে দেখে উদ্বিগ্ন স্বরে আওড়ালো, খারাপ লাগছে তোমার ড্যাড? সৌরভ সর্দার ডানে বামে মাথা নাড়ালেন, সিটে সোজা হয়ে বসে বললেন, ঈশান কোথায় আছে জানো কিছু? আমি কি করে জানবো তোমার ছেলে কোথায় মরে পড়ে আছে? এভাবে বলছো কেন? কিভাবে বলতে বলছো? যেই ছেলে তোমার এত অসুস্থতায় তোমাকে দেখতে এলো না, 3 দিন হসপিটালে ভর্তি ছিলে তুমি, সুস্থ হওয়া মাত্র সেই ছেলের খোঁজ নেওয়া একটু বেশি ন্যাকামো হয়ে যায় না ড্যাড? উচ্ছ্বাসের ব্যগ্র স্বরে চুপ করে গেলেন তিনি। মন খারাপ করে ছেলের দিকে তাকালেন। বিধ্বস্ত অবস্থায় উচ্ছ্বাসের চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর ছড়িয়ে আছে। পাংশুটে মুখে ড্রাইভিং করছে সে। ছেলের শুকনো মুখ দেখেই মন খারাপটা নিমেষেই তত্তরিয়ে বেড়ে গেল ওনার। বিমর্ষ চিত্তে আওড়ালেন, মন খারাপ তোমার? কদিন ধরে এভাবে মন মরা দেখছি যে। যার কপালটাই সর্বদা খারাপ তার মন কি করে ভালো হতে পারে বলো তো? কি হয়েছে তোমার? কি নিয়ে এত মন খারাপ বলো আমাকে। উত্তর দিল না উচ্ছ্বাস। সামনে তাকিয়ে একযোগে ড্রাইভিংয়ে ব্যস্ত থাকলো। সৌরভ সর্দার ফের সিটে মাথা টেকিয়ে বসলেন। এখন প্রশ্নটা করতে করতে গলা শুকিয়ে ফেললেও উচ্ছ্বাসের মুখ দিয়ে একটা শব্দও বেরোবে না। প্রশ্ন করে নিজের শক্তি খরচ করার চেয়ে চুপ করে থাকায় ভালো।
সমানে নিজের কক্ষে পায়চারি করছে প্রত্যুষ। চিন্তায় মাথা ফেটে যাওয়ার জোগাড়। হসপিটাল থেকে আসার পর থেকে দুদণ্ড শান্তিতে বসতে পারেনি। এক মন বলছে দৌড়ে গিয়ে প্রাণনেশাকে সত্যিটা বলে আসতে, আর এক মন বলছে প্রাণনেশা জানলে কষ্ট পাবে। অস্থির ভঙ্গিতে বিছানার উপর গিয়ে বসল প্রত্যুষ। শোষো করে এসি চলছে, তবুও দরদর করে ঘামছে ও। ঘামে জবজবে সারা মুখ। ছেলেটাকে দেখে কোনো দিক দিয়ে প্রতারক মনে হয়নি। কোনো দিন কথার মাঝে কৃত্রিমতা পাওয়া যায়নি। চঞ্চল ছেলেটা একটু বেশি মিশুক। সারাক্ষণ ঠোঁটের কোণে হাসি লেপ্টে থাকে। মুখে ইনোসেন্ট ইনোসেন্ট ভাবটা দেখেই তো মানুষ গলে জল হয়ে যায় ওর ওপর। সে কি করে এত বড় মিথ্যা কথা বলতে পারে, কাউকে ঠকাতে পারে? নিজের পরিবার পরিজন নিয়ে মানুষ মিথ্যা বলে? উচ্ছ্বাসকে অবিশ্বাস করতে প্রত্যুষের মন সায় দেয় না। তবুও ওর অবিশ্বাসে যেটা নিজের চোখে দেখে এলো সেটা তো মিথ্যা হয়ে যাবে না। ছেলেটা এভাবে পট্টি পরালো সবাইকে। যদি উচ্ছ্বাস সত্যি সৌরভ সর্দারের ছেলে হয়ে থাকে, তবে কেন বলল ও অনাথ? কেন প্রাণনেশা বা ওর পরিবারকে মিথ্যা বলল? প্রাণনেশার মামার শত্রুর ছেলে হওয়া সত্ত্বেও প্রাণনেশার সাথে বন্ধুত্ব করা, এটা কি শুধুই কোইন্সিডেন্স? না, সব কিছু প্ল্যান মাফিক ছিল। ও কি কোনোভাবে প্রাণনেশার ক্ষতি করার জন্য এসব করছে? মাথা নিচু করে বসল প্রত্যুষ। ঠোঁট কামড়ে চঞ্চল দৃষ্টি ফেলল মেঝেতে। উচ্ছ্বাসের চোখে প্রাণনেশার জন্য যা ছিল তা মিথ্যা না, মিথ্যা হতে পারে না, এ অনুভূতি তো প্রত্যুষ লালন করেছে নিজের মধ্যে। তাহলে অন্যের মিথ্যা অনুভূতি নিশ্চয়ই ওর চোখে ধরা পড়ত। উচ্ছ্বাস যেভাবে তাকায় প্রাণনেশার দিকে, যেভাবে ওর কেয়ার করে, তা দেখে তো বোঝাই যায় এসব নাটক না। তাহলে কেন এই মিথ্যার আশ্রয়? কেন এভাবে সবাইকে মিথ্যা ইমোশন দেখানো? প্রত্যুষের সবটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। ভীষণ এলোমেলো লাগছে নিজেকে। প্রাণনেশা জীবন নিয়ে কোনো রিস্ক নিতে পারবে না ও। আগে সবটা নিজের কাছে খোলাসা করতে হবে, তারপর না হয় প্রাণনেশার সামনে উন্মোচন করবে সত্যটা। ততদিন উচ্ছ্বাসের থেকে প্রাণনেশাকে প্রোটেক্ট করবে ও। প্রাণনেশার কাছে ঘেঁষার আগে উচ্ছ্বাসকে প্রথমে প্রত্যুষ নামক দেওয়াল পার করতে হবে। প্রত্যুষ বেঁচে থাকতে প্রাণনেশার গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না। রাতের আধারে নিস্তব্ধ প্রকৃতি। অদূরে ঝিঝি পোকার ডাক শোনা যায়। শীতের তীব্রতা পাল্লা দিয়ে বাড়ে। তিমিরে ঘেরা আলিশান ডুপ্লেক্স হাউস। বাইরে থেকে ভৌতিক বাড়ি দেখা গেল বদ্ধ জানলা দিয়ে নিভু নিভু আলো অবলোকন করা যায়। সৌন্দর্যে মোড়ানো রাজকীয় সেই বাড়ির গেটের সামনে উচ্ছ্বাসের গাড়ি থামতে দুজন দারোয়ান দ্রুত পায়ে এসে বড় গেটখানা খুলে দিল। উচ্ছ্বাস গাড়ি নিয়ে প্রবেশ করতে বিনীত ভঙ্গিতে সশস্ত্রভাবে সালাম ঠুকল দারোয়ান। কালো গাড়িটা বাড়ির প্রাঙ্গণে এসে থামল। ধীর পায়ে নামলো উচ্ছ্বাস। অন্য ডোর খুলে সৌরভ সর্দার নামলেন। উচ্ছ্বাস এক পলক ওনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, হাঁটতে পারবে তুমি? এতটাও অসুস্থ হয়ে পড়িনি বলেই ঠোঁট বিস্তৃত করে হাসলেন তিনি। উচ্ছ্বাস ওনাকে সাথে নিয়ে এগিয়ে গেল। বেল বাজাতেই বাড়ির একজন সার্ভেন্ট এসে দরজা খুলে দিল। ঘরের দিকে রওনা দিল দুজনে। সৌরভ সর্দার ড্রয়িং রুমে গিয়ে সোফার উপর বসলেন। ডাইনিং টেবিলের ওপর থেকে এক গ্লাস পানি নিয়ে উচ্ছ্বাস এগিয়ে দিল ওনার দিকে। পাশে গিয়ে বসে উদ্গ্রীব স্বরে জিজ্ঞেস করল, বেশি টায়ার্ড লাগছে ড্যাড? আমার চেয়ে তো বেশি তোমার টায়ার্ড লাগার কথা। 3 দিন ধরে হসপিটালে দৌড়াদৌড়ির ওপর আছো। আমি অসুস্থ মানুষের খেতাব পেয়ে সারাক্ষণ বেডের ওপর শুয়ে থেকেছি। তুমি তো সেই ফুরসতটুকুও পাওনি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আসলে টানা একটা ঘুম দরকার। তোমার মেডিসিনগুলো সার্ভেন্টদের বুঝিয়ে দিই, তারপর চলে যাব। চলে যাবে মানে? কপালে ভাঁজ ফেলে বললেন সৌরভ সর্দার। উচ্ছ্বাস গা ছাড়া ভাববে বলল, হ্যাঁ চলে যাব, আমার ফ্ল্যাটে। এই বাড়িতে আমি থাকি। উচ্ছ্বাস, অসুস্থ আমি, আমাকে ফেলে চলে যাবে তুমি? কষ্ট হবে না তোমার? আমি কি করে থাকবো? ঈশান যেভাবে নিজে উচ্ছন্নে যাওয়ার জীবন নিয়ে ব্যস্ত থাকে, ও তো আমি মরে গেলেও খবর পাবে না। উফ, এসব মরাটরের কথা বলবে না তো, এত বিরক্ত লাগে শুনতে।
বয়স কত হয়েছে তোমার যে মরে যাবে? চিন্তা করো না তুমি, আমি প্রতিদিন দেখতে আসবো তোমাকে। প্রতিদিন দেখতে আসা আর থেকে যাওয়া এক না উচ্ছ্বাস। আমি কোথাও যেতে দিচ্ছি না তোমাকে। যতদিন না আমি পুরোপুরিভাবে সুস্থ হচ্ছি, নিজের কাজে ব্যাক করতে পারছি, তুমি ততদিন আমার বাড়িতে আমার সাথে থাকবে। ড্যাড, প্লিজ এই অর্ডারটা করো না। তুমি জানো আমি এখানে থাকতে পারবো না। এমনিতেই কষ্টের শেষ নেই জীবনে, কারোর খোঁটা শুনে কষ্টগুলো আর বাড়াতে পারবো না। চোখ মুখ কুঁচকে বলল উচ্ছ্বাস। সৌরভ সর্দার শক্ত কণ্ঠে তর্জন করলেন, কেউ তোমাকে কিছু বলবে না, এটা আমার বাড়ি, আমার ছেলে আমার বাড়িতেই থাকবে। রুমে যাও উচ্ছ্বাস, আমার কথা অমান্য করে বাড়ির বাইরে পা রাখবে না তুমি। ড্যাড, এটা আমার শেষ কথা। বিরস ভঙ্গিতে উঠে দাঁড়ালো উচ্ছ্বাস। সিঁড়ির দিকে পা বাড়াতে যাবে, তখনই সিঁড়ির ওপর কারোর পদচারণ ঘটল। টালমাটাল পায়ে চপলের শব্দ করে নিচে নামছে কেউ। মাথা তুলে তাকালো উচ্ছ্বাস। ঈশান টালমাটাল পায়ে হেলে দুলে নামছে, মাথা ঝাঁকড়া, চুলগুলো অসম্ভব এলোমেলো। ওকে দেখতেই বিরক্তিকর শ্বাস ছাড়ল উচ্ছ্বাস। কচ্ছপের ন্যায় ধীর পা ফেলে ঈশান এগিয়ে আসলো। কাছাকাছি আসতে গা থেকে ছুটে আসা মদের তীব্র গন্ধে নাক কুচকালো উচ্ছ্বাস। উচ্ছ্বাসের সামনে আসতে ঈশান পা থেমে যায়। পাশ কাটিয়ে চলে যেতে চাইলে ঈশান হাত দিয়ে সিঁড়ির হাতল অবরোধ করে রাখাই সম্ভব হলো না তা। ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো উচ্ছ্বাস। ওর কটমটে চোয়াল দেখে মুখ বিকৃত করে হাসল ঈশান। উচ্ছ্বাসের মুখ বরাবর মুখ এগিয়ে ব্যঙ্গ করে বলল, ঘুম থেকে ওঠা মাত্রই এ কার মুখ দেখে ফেললাম? এতক্ষণ পর্যন্ত ভালোই ছিলাম, এখন পুরো দিনটা খারাপ হয়ে যাবে আমার। সেম টু ইউ। বলেই নাক মুখ কুঁচকে ফেলল উচ্ছ্বাস। ফের দাঁত দেখিয়ে হাসল ও। পা দুলিয়ে নিচে নেমে নাটকীয় ভঙ্গিতে গিয়ে সৌরভ সর্দারকে জড়িয়ে ধরল। টেনে টেনে বলল, ড্যাড, অনেক মিস করেছি তোমাকে। সৌরভ সর্দার রুষ্ট চোখে চাইলেন ছেলের দিকে, ফুঁসে বললেন, এত মিস করেছো বলেই বাপ বেঁচে আছে কিনা মরে গেছে সেটাও দেখতে যাওনি। শিশুর নয় ঠোঁট উল্টালো ঈশান। কাউচের উপর বসে সৌরভ সর্দারকে জাপটে জড়িয়ে ধরে বলল, তুমি তো জানো ড্যাড, যার তার সাথে কনভারসেশন করা আমার পছন্দ না। তোমার কেবিনে এত ভিড় ছিল যে মানুষগুলো আমার লেভেলে থাকে না, আমি আশেপাশেও যাই না তাদের। বলে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে ফিচেল হাসল ও। পরক্ষণেই সৌরভ সর্দারের দিকে তাকিয়ে বলল, গুড মর্নিং ড্যাড। এখন রাত 8টা বাজে। বাজুক, আমার যখন ঘুম ভাঙে তখনই আমার জন্য সকাল। আবার মদ খেয়েছো তুমি? প্রতিদিনই তো খায়, এ আর নতুন কি? সৌরভ সর্দার বিরস ভঙ্গিতে মাথা নাড়ালেন। ঢুরু ঢুরু দেহে হেলে পড়ল ঈশান। হাত উঁচিয়ে উচ্ছ্বাসকে দেখে মারাত্মক স্বরে আওড়ালো, ও আমার বাড়িতে কি করছে? এখানে ঢুকতে দিয়েছে কে ওকে? সিঁড়ি বেয়ে দোতলায় উঠে যাচ্ছিল উচ্ছ্বাস। ঈশানের প্রশ্নে থেমে গেল ওর কদম। ইগো প্রচণ্ড হার্ট হলো, পেছনে ফিরে চাইল। ঢুলতে থাকা ঈশানের দিকে তাকিয়ে গলা উঁচিয়ে বলল, তোমার নাম লেখা আছে এ বাড়িতে? বাইরের নেম প্লেটে গিয়ে দেখে আয়, সর্দার ভিলা লেখা। তোর নামের কোথাও তো সর্দার টাইটেল খুঁজে পাই না। নাক শিকেই তুলল, হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়ালো উচ্ছ্বাস। ঘুষি মেরে ঈশানের মুখের মানচিত্র বদলে দেওয়ার হাজারটা ইচ্ছে পোষণ করল মনে মনে। তবে সৌরভ সর্দারের উপস্থিতি থাকায় নিজের ইচ্ছেটা দমিয়ে রাখল ও। মুখ ঘুরিয়ে হাঁটা দিল ওপরে। উচ্ছ্বাস চুপ মেরে গেলেও সৌরভ সর্দার চুপ থাকলেন না। ঈশানকে ধমকে বিক্ষুব্ধ স্বরে বললেন, ওর সাথে এমন করলে কেন তুমি? সব সময় এমন করা জরুরি তোমার? ভাই হয় তোমার ঈশান, একটু তো রেসপেক্ট করো ওকে। এটা ওরও বাড়ি। তোমার যতটা অধিকার আছে ততটা অধিকার উচ্ছ্বাসেরও আছে। তোমার জন্য ছেলেটা এই বাড়িতে পর্যন্ত আসতে চায় না, চলে যেতে চাইছিল, জোর করে রেখে দিয়েছি, তারপরও তুমি ওর সাথে এমন করছো। তাচ্ছিল্য করে হাসল ঈশান, ব্যঙ্গ করে বলল, কেন রেখে দিয়েছ? আর কিসের ভাই? আমি যতটুকু জানি আমার মায়ের একটাই ছেলে ছিল। এত পীড়িত কিসে তোমার ওর প্রতি? ওকে বাড়ি থেকে বের করো ড্যাড, নয়তো আমি চলে যাব। চলে যাও, তোমার জন্য
আমার ইনোসেন্ট ছেলেটার সাথে কোনো অন্যায় করতে পারবো না আমি। একটা মাথায় রেখো ঈশান, ওর জন্য এখনও খোলা আকাশের নিচে শ্বাস নিতে পারছ। এত অন্যায় করার পরও বুক ফুলিয়ে হেঁটে বেড়াচ্ছ। আমি যদি ওকে ইমোশনালি ব্ল্যাকমেল না করতাম তাহলে এতদিনে 14 শিকের ভেতরে থাকতে তুমি। চকিতে উঠে বসলেন সৌরভ শিকদার। কোনো দিকে না তাকিয়ে গটগটিয়ে চলে গেলেন নিজের কক্ষে। তীব্র আক্রোশে দোতলার দিকে তাকালো ঈশান। কণ্ঠে তীক্ষ্ণতা ঢেলে চিবিয়ে চিবিয়ে বলল, ভাবিস না আমার উপর দয়া করছিস তুই? ড্যাডকে হাত করে মনে করিস না আমাদের জায়গা বদলে যাবে। নিজের জায়গা ভুলে যাস না উচ্ছ্বাস, নয়তো তোর জায়গা দেখিয়ে দিতে আমার বেশি সময় লাগবে না। বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে উচ্ছ্বাস। এইমাত্র একটা হট শাওয়ার নিয়ে এসেছে ও। 3 রাত না ঘুমোনোই অবস্থা কাহিল। অসুস্থ অসুস্থ লাগছে নিজেকে। কদিন ধরে মনটা বিক্ষিপ্ত, তার উপর প্রিয়জনের অসুস্থতা। মাথা তুলে আধশোয়া হয়ে বসল ও। বেডসাইড টেবিল থেকে চার্জে দেওয়া ফোনটা হাতে তুলে সুইচ অন করলো। চার্জ না থাকায় ফোনটা বন্ধ হয়ে গেছিল। হসপিটালে চার্জ দেওয়ার সুযোগ থাকলেও উচ্ছ্বাস চার্জে দেয়নি, ইচ্ছে করেই দেয়নি। কোনো মতে শুধু একটু কাজের তাগিদে সাফওয়ানের সাথে কথা বলেছে, এর বাইরে আর কারোর সাথে যোগাযোগ ছিল না। গ্যালারি ঘাঁটতে গিয়ে উচ্ছ্বাসের হাত কাঁপল। প্রিয়মের বিয়ে, মেহেন্দি, হলুদ সব কিছু মিলিয়ে ওর অযাচিত প্রিয় মানুষটার সাথে অনেক সুন্দর মুহূর্ত কেটেছে ওর। তবে এই ক্ষণিকের মুহূর্তগুলো জীবনে না এলে বোধহয় বেশি ভালো হতো। এতটা উইক উচ্ছ্বাস হতো না। মেয়েটার বিরহে এতটা ভেঙে পড়তো না। শরীর যতটা না অসুস্থ তার চেয়েও বেশি অসুস্থ মন। সব কিছু মিলিয়ে উচ্ছ্বাসের অবস্থা খারাপ। পুরো অনুষ্ঠান জুড়ে প্রাণনেশার 200-রও অধিক ছবি লুকিয়ে লুকিয়ে তুলেছিল ও। সেই সব ছবি যে কতবার দেখেছে ও, কতবার খুঁটিয়ে খুঁটিয়ে মনোযোগ দিয়ে জুম করে দেখেছে সেটাও নিজেও জানে না। কোন ছবির পাশে কোন ছবির অবস্থান সেটা পর্যন্ত মুখস্থ হয়ে গেছে ওর। ছবিগুলো দেখতে দেখতে ওটরপূর্ণ হয় উচ্ছ্বাসের। ঝাপসা হয় দৃষ্টি। 4টা দিন মেয়েটার সাথে কথা হয় না। মেয়েটার মেসেজের ভয়ে কোনো কিছুতেই অ্যাক্টিভ পর্যন্ত থাকেনি ও। কী দরকার আছে নিজের দোষে কষ্টগুলোকে আরও বিস্তৃত করার? মানুষটা তো ওর হবে না। বালিশে মাথা ঠেকিয়ে দীর্ঘশ্বাস ফেলল উচ্ছ্বাস। ভাঙা গলায় বিড়বিড় করে বলল, প্রাণ পাখি, তোমার জীবনে হিরো হতে চেয়েছিলাম, ভিলেন হলে সেটা সহ্য করতে পারবো না। আভিজাত্যের ছোঁয়ায় সৌন্দর্য মণ্ডিত ঝকঝকে ড্রয়িং রুম, ডিজাইনার আসবাবপত্র, ঐশ্বর্যে পরিপূর্ণ দেওয়াল, বিশাল ডাইনিং টেবিল, সব কিছু মিলিয়ে রাজকীয় দৃষ্টিনন্দিত ভাবসাব। দেখেই বোঝা যাবে এখানে বসবাস করা মানুষগুলো বিলাসবহুল লাইফস্টাইল লিড করে। তবে এসবের কোনো কিছুই উচ্ছ্বাসকে টানে না, মায়ায় জড়াতে পারে না ওকে। ডাইনিং টেবিলে বসে আছে উচ্ছ্বাস, পরনে একটা হুডি ওর। হুডির ক্যাপ দিয়ে সিল্কি চুলগুলো ঢাকা। দৃষ্টি নত করে মনোযোগ দিয়ে ফোন ঘাঁটছে। কয়েকজন সার্ভেন্ট অবিরত কিচেন থেকে ডিশ নিয়ে আসছে, সেগুলো সাজিয়ে দিচ্ছে টেবিলের ওপর। উচ্ছ্বাসের মন নেই সেই দিকে, কোনো দিকেই মন নেই ওর। ও শুধু ফোন ঘাটায় ব্যস্ত। টেবিলের উপর উচ্ছ্বাসকে বসা দেখতেই বাঁকা হাসল ঈশান। চপল পায়ে সিঁড়ি বেয়ে নামলো ও। শীষ বাজাতে বাজাতে টেবিলের সামনে গিয়ে উচ্ছ্বাসের সামনাসামনি চেয়ার টেনে বসলো। উচ্ছ্বাসকে শুনিয়ে শুনিয়ে ব্যঙ্গ করে বলল, শিট, আজকের ডিনারটাও ভালো যাবে না। উচ্ছ্বাস মাথা তুলল না, এক প্রকার অগ্রাহ্য করলো ওকে। ঈশান ভ্রু কুচকে তাকালো, উকিঝুঁকি মেরে দেখলো কানে এয়ারপড লাগানো, যার ফলে ওর কথা শুনতেই পায়নি উচ্ছ্বাস। উচ্ছ্বাসের এত শান্তি সহ্য হলো না ঈশানের। চকিতে দাঁড়িয়ে উচ্ছ্বাসের কান থেকে খুলে নিল এয়ারপড দুটো। আচমকা আক্রমণে মাথা তুলে তাকালো উচ্ছ্বাস। বিহল স্বরে আওড়ালো, এটা কি হলো? এখানেই বসেছিস কেন তুই? তুই যে কারণে বসেছিস আমিও সেই কারণেই বসেছি। এখানে তোর নাম লেখা নেই, ফালতু কথা বলবি না। তুই ফালতু,
এয়ারপোর্ট দে আমার, না দিলে কি করবি? মুহূর্তেই ঝগড়া বেঁধে গেল দুজনের মধ্যে। সার্ভেন্টরা ভয়ার্ত দৃষ্টিতে তাকালো একে অপরের দিকে। দুজনকে দেখে মনে হচ্ছে যে কোনো সময় মারপিট লাগবে দুজনের মধ্যে। না উচ্ছ্বাস ঈশানের একটা কথা মাটিতে পড়তে দিচ্ছে, না ঈশান উচ্ছ্বাসকে ছেড়ে কথা বলছে। দুজনের ঝগড়ার আওয়াজে সৌরভ সর্দার কক্ষ থেকে বেরিয়ে এলেন। ঈশান আর উচ্ছ্বাস তখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। সৌরভ সর্দার এসেই ধমকে উঠলেন দুজনকে। তপ্ত স্বরে চিল্লিয়ে বললেন, আবার শুরু করেছো তোমরা? দেখো ড্যাড, ঈশান কি বলছে আমাকে, ওই শুরু করেছে সব কিছু, অভিযোগের স্বরে বলল উচ্ছ্বাস। শয়তান, সব আমার উপর চাপাচ্ছিস কেন? কম কথা শুনিয়েছিস তুই আমাকে? রাগে গজগজ করতে করতে বলল ঈশান। সৌরভ সর্দার ফের ধমকে উঠলেন দুজনকে। আদেশ দিয়ে বললেন, বাচ্চাদের মতো ঝগড়া করছো দুজনে, চুপচাপ খেতে বসো। মুখ বাঁকিয়ে চেয়ার টেনে বসলো উচ্ছ্বাস। সৌরভ সর্দার এসে পাশে বসলেন ওর। খাওয়া শুরু করলো সবাই। টেবিলে অনেক ধরনের ডিশ সাজানো। সৌরভ সর্দার এক পলক উচ্ছ্বাসের দিকে তাকিয়ে বললেন, সব তোমার ফেভারিট ডিশ উচ্ছ্বাস? থ্যাংক ইউ ড্যাড, মুচকি হাসে বলল উচ্ছ্বাস। হিংসেতে বুক জ্বলে গেল ঈশানের। উচ্ছ্বাসের প্রতি বাবার এই আদিক্ষেতা প্রচণ্ড বিরক্ত লাগে ওর। কই, ওর জন্য তো কখনো এত কনসার্ন হয়নি ওর বাবা। বুকের মধ্যে জ্বলন অনুভব করতেই শ্লেষাত্মক স্বরে বলল, ওর ফেভারিট ডিশ কেন রান্না করতে হবে? কোনো রাজকার্য সাধন করে এসেছে ও? চুপ করবে তুমি? অনেক দিন পর এসেছে ও, অন্তত এবার একটু শান্তিতে থাকতে দাও ওকে, বিরক্তিকর স্বরে বললেন সৌরভ সর্দার। ঈশান মুখ বাঁকালো। উচ্ছ্বাস বলল না কিছু, গম্ভীর মুখে শুধু নিজের পেটে খাবার শেষ করল। নিস্তব্ধ পরিবেশে শুধু চামচের টুংটাং শব্দ শুনতে পাওয়া যায়। সৌরভ সর্দার কপালে ভাঁজ ফেলে তাকালেন উচ্ছ্বাসের দিকে। ওর মলিন মুখশ্রীর দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়লেন, এখনো মন খারাপ তোমার? দুপাশে মাথা নাড়ালো উচ্ছ্বাস। নিম্ন স্বরে উত্তর করল, ভালো লাগছে না, খেয়ে রেস্ট নাও। ঈশান কথায় বাঁ হাত ঢুকিয়ে দিয়ে বলল, কেন ভালো লাগবে? বাঙালের পেটে ঘি সহ্য হয় না। এ তো এত লাভিস লাইফস্টাইল তো সবার লিড করার অভ্যেস নেই, তাই হয়তো এত কিছু হজম করতে কষ্ট হচ্ছে। তোর মতো মাল খেয়ে টাল হয়ে পড়েছিলাম না তো। 3 দিন ধরে হসপিটালে নির্ঘুম রাত কাটিয়েছি। অসুস্থ অসুস্থ লাগছে নিজেকে। আর না তোর মতো বাপের টাকা উড়ায়, আর্ন করতে হয় কষ্ট করে। কি করে বুঝবি তুই? চাইলে ল্যাভিশ লাইফ আমিও লিড করতে পারি, বাট তোর মতো মদ খাওয়া, টাকা ওড়ানো, মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করা যদি ল্যাভিশ লাইফ হয়, তাহলে আমার এমন লাইফের কোনো দরকার নেই। সারা জীবন তো বাপের টাকার উপর আয়েশ করে এসেছিস, নিজের কি মুরদ আছে সেটাও দেখা। টেবিলে এক হাতের বাড়ি দিল ঈশান। রাগ সংবরণ করতে না পেরে হিসিয়ে বলল, আমার বাপও আছে, বাপের টাকাও আছে, তাই বাপের টাকা উড়াচ্ছি, কিন্তু তোর সেটা নেই। তোর বাপ মায়ের ঠিক আছে রে? ফুঁসে উঠল উচ্ছ্বাস। দাঁতে দাঁত চেপে বলল, কি বললি? আগে নিজের বাবা মায়ের পরিচয় জেনে আয়। আদেও তোর জন্মে ঠিক আছে কি না সেটা জেনে আয়, নয়তো তোকে অনাথ আশ্রমে ফেলে গেল কেন? আমার বাবা তোকে আশ্রয় না দিলে রাস্তায় রাস্তায় পচে মরতিস। আমাদের দয়ে বেঁচে আছিস তুই। এত অ্যাটিটিউড আসে কোত্থেকে? ঈশান! উচ্ছ্বাসের গলা কাঁপল। বুকে কিছু বিদ্ধে উঠে দাঁড়ালো ও। খাবার শেষ না করে চোখ মুছতে মুছতে চলে গেল। সৌরভ সর্দার উচ্চস্বরে ডাকলেন ওকে। উচ্ছ্বাস ফিরে তাকালো না, চলে গেল একইভাবে। ঈশান কুটিল হাসল। এটাই তো চাইছিল ও। উচ্ছ্বাসের হাসি মুখ কোনোভাবেই সহ্য হয় না ওর। সৌরভ সর্দার অগ্নি দৃষ্টিতে তাকালেন ওর দিকে। রাশভারী কণ্ঠে ধমকে বললেন, এটা কি করলে তুমি? ছেলেটাকে খেতে পর্যন্ত দিলে না। কেন এসব কথা তুললে আবার? এতটা ফালতু কখন থেকে হয়ে গেছো? তোমার মনে কি কোনো মায়া দয়া নেই? ঈশান গা ছাড়া ভাব বজায় রেখেই নিজের খাবারে মনোযোগ দিল। সৌরভ সর্দার বকতে বকতে উঠে দাঁড়ালেন। সিঁড়ি বেয়ে চলে গেলেন উচ্ছ্বাসকে ডাকতে ডাকতে। সেদিকে তাকিয়ে বিকৃত হাসল ঈশান। উচ্ছ্বাসকে কষ্ট দেওয়ার মতো শান্তি এই দুনিয়ায় আর কিচ্ছু নেই ওর জন্য। ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে উচ্ছ্বাস। নির্বিশেষ তাকিয়ে আছে আকাশের দিকে। চোখ মুখ লাল হয়ে আছে, চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়াচ্ছে অবিরত।
বুকের কষ্টগুলো অশ্রু হয়ে ঝরছে। ঈশানের এইসব খোঁটা যখন থেকে বোঝার বয়স হয়েছে তখন থেকেই শুনে আসছে ও। এভাবে নিজের অস্তিত্বের ওপর প্রশ্ন ওঠার ভয়ে এই বাড়িতে আসতে চায় না ও। আজকেও খাবার টেবিলে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না ওর, শুধু সৌরভ সর্দারের কথা রাখতে গিয়েছিল। তিনি সার্ভেন্টদের দিয়ে বলে পাঠিয়েছিল উচ্ছ্বাস না বসলে তিনিও খেতে বসবেন না। জীবন সবার জন্য সুন্দর হয় না, সেটা ছোটবেলা থেকেই হাড়ে হাড়ে টের পেয়েছে ও। তবুও ছোটবেলা থেকে বিশ্বাস করে এসেছে সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে। তবে সব ভালো খালি ওর সাথেই কেন হয় সেটা বুঝে আসে না ওর। হাতের উল্টো পিঠে চোখ মুছল উচ্ছ্বাস। আকাশে নারী প্রকৃতি ভেসে উঠছে, যার মুখে আদল ঠহর করা যায় না। নাক টানলেও উচ্ছ্বাস আকাশপানে তাকে ভাঙা গলায় বলল, মা বাবা কোথায় তোমরা? আমাকে তোমাদের সাথে কেন নিয়ে গেলে না? যাদের মা বাবা নেই তাদেরকে মানুষ এমনই করে, তাই না? আমাকে কেন এতিম করে চলে গেলে তোমরা? আমার জন্ম পরিচয় পর্যন্ত জানি না আমি, সেটা মানুষ খোঁটা দিয়ে শুনিয়ে যায় আমাকে। আমাকে ড্যাড ছাড়া কেউ ভালোবাসে না আম্মু, প্রাণ নেশাও না। ও কেন আমার সাথে এমন করলো? ওর বিরহ যে আমি সহ্য করতে পারছি না, কষ্ট হচ্ছে আমার। কণ্ঠ রোধ হয়ে আসলো উচ্ছ্বাসের। মাথা নিচু করে বড় বড় শ্বাস ফেললো ও। দুই হাতে চোখ মুছে ফের ভেজা গলায় আওড়ালো, আল্লাহ, কেন এত ভালোবাসা সৃষ্টি করলে আমার মনে? দুদিনের পরিচিত মেয়েটাকে কেন এতটা ভালোবেসে ফেললাম আমি? সব ভালো কেন আমার সাথেই হয়? ওর মন বদলে দাও আল্লাহ, আমি যাতে ওকে পাই। ওকে ছাড়া যে আমি থাকতে পারছি না। কক্ষ থেকে গিটার নিয়ে এলো ও। রেলিংয়ের ওপর বসে টুংটাং শব্দ বিরহের সুর তুলল গিটারে। সৌরভ সর্দার দরজার বাইরে দাঁড়িয়ে ডাকছিল ওকে, তবে গিটারের সুর কানে আসতেই হাত থেমে গেল তার। এই নিয়ে 4-5 বার দরজায় টোকা দিয়ে ডেকে গেছেন তিনি, তবে উচ্ছ্বাস দরজা খোলেনি। বিরহের সুর কানে আসতেই মনটা খারাপ হয়ে গেল ওনার। উচ্ছ্বাস যখন খুব বেশি কষ্ট পায় তখন এই সুরে গিটার বাজায় ও। সময় বহমান নিজের মতো। কয়েকদিন ধরে উচ্ছ্বাসেরও সময় ভালো যাচ্ছে না। শরীর অসুস্থ, মন বিধ্বস্ত। প্রাণ নেশার মেসেজগুলো সিন করে রেখে দিয়েছে ও, রিপ্লাই দেওয়ার সাহস হয়নি। মেয়েটা হয়তো রাগ করেছে ওর ওপর। এই কদিন শুধুমাত্র কাজের তাগিদে বাইরে গিয়েছিল ও। যখনই কাজ শেষ হয়েছে ঘরে এসে দৌড় দিয়ে বসে থেকেছে। অসুস্থ মনের প্রভাব শরীরেও পড়েছে। সারাক্ষণ মন খারাপ করে বসে থাকছে। একটা স্বল্প পরিচিত মেয়েকে হারিয়ে ফেলার ভয় ওকে অসুস্থ পর্যন্ত বানিয়ে দিতে সক্ষম। কদিন ধরে হ্যালুসিনেশনে ভুগছে ও। ওর কল্পনায় প্রাণনেশা আসছে। ওর প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনছে। আমরা যখন একটা মানুষের কথা রাত দিন এক করে ভাবতে থাকি তখন সে আমাদের কল্পনায় আসে, আমাদের একাকিত্বে সঙ্গ দিতে। উচ্ছ্বাসের ব্যাপারেও তাই হচ্ছে। আগে ওর মা আসতো, যার মুখটা খেয়াল করতে পারতো না উচ্ছ্বাস। সে এসে সান্ত্বনা দিত উচ্ছ্বাসকে, মাথায় হাত বুলিয়ে দিত। নিজে জীবন নিয়ে উচ্ছ্বাস অভিযোগ খুলে বসতো তার কাছে। আর এখন প্রাণনেশা আসে। উচ্ছ্বাস সেই কল্পিত নারীর সাথে একা একাই কথা বলে, যে কথাগুলো বাস্তবে ব্যক্ত করতে পারে না। সে কথাগুলো কল্পনায় আসা প্রাণনেশাকে আবড়ে শোনায়। এভাবে কাটছে ওর জীবন। উচ্ছ্বাসের জীবন এক অসহ্য ভার। ভালোবাসার মানুষটাকে হারানোর ভয় আর নিজের অস্তিত্বের সংকট তিলে তিলে শেষ করে দিচ্ছে ওকে। আজকে সকাল থেকে ভীষণ অসুস্থ উচ্ছ্বাস। জ্বরে উঠেছে ওর। পুরো দিন কমফোর্টার মুড়ে শুয়েছিল। তবে এটা ওর জন্য প্লাস পয়েন্ট। ওই শয়তানের মুখোমুখি হতে হয়নি ওকে, নয়তো অসুস্থতা নিয়ে খোঁটা শুনতে হতো ওকে। কমফোর্টার বুক পর্যন্ত টেনে শুয়ে আছে উচ্ছ্বাস। রাতের খাবারটা খাওয়া হয়নি ওর। কেউ ওকে খাবার খাওয়ানোর জন্য জোরাজুরি করেনি। এত হাই ফিভারেও কেউ ওর মাথায় জলপট্টি দেয়নি।
কে করবে এসব ওর জন্য? এই দুনিয়াতে যার মা নেই তার মতো অবহেলিত প্রাণী যে আর দুটো নেই। উচ্ছ্বাস চোখ বন্ধ করে উপুড় হয়ে শুয়েছিল। জ্বরে পুরো শরীর ব্যথা, তিক্ত লাগছে সব কিছু। কেউ একজন স্নেহমাখা হাত মাথায় বুলিয়ে দিল ওর। উচ্ছ্বাস মাথা তুলল না। চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়ালো ওর। বিমর্ষ স্বরে টেনে টেনে বলল, প্রাণনেশা, আবার আমাকে বিরক্ত করতে এসেছো তুমি? উত্তর এলো না। উচ্ছ্বাস জানে উত্তর আসবে না। ওর কল্পিত নারী উত্তর দেয় না, শুধু হাসি মাখা মুখে ওর কথা শোনে, ওর চুলে হাত বুলিয়ে দেয়। উচ্ছ্বাস এটাও ফিল করতে পারে এটা ওর কল্পনা, সব কিছু হ্যালুসিনেশন, যার কোনো অস্তিত্ব নেই। তবুও প্রাণনেশাকে ফিল করায় বা কি কম? ওর মন তো এই মিথ্যে মেনে নিয়েই পুলকিত হয়। কমফোর্টার সরিয়ে উঠে বসল উচ্ছ্বাস। ওর কল্পিত নারী হাসল। উচ্ছ্বাস মলিন হাসে কোমল স্বরে বলল, আবার এসেছো? মাথা নাড়ালো সে। উচ্ছ্বাস ফের বলল, ভালো আছো? আবারও সে হাসি মুখে মাথা নাড়ালো। উচ্ছ্বাস মুখ কালো করে বলল, কিন্তু আমি ভালো নেই, তোমাকে ছাড়া একটুও ভালো নেই আমি। আমার কাছে চলে এসো পান পাখি। ফোনে টুং করে শব্দ হলো। ওর কল্পনা বাতাসের সাথে মিলিয়ে গেল। উচ্ছ্বাস ফোন হাতে নিয়ে দেখল ফেসবুক থেকে ইনফরমেশন আসছে। ভ্রু কুচকে নোটিফিকেশন চেক করলো উচ্ছ্বাস। কারোর বার্থডে রিমাইন্ডার দিয়েছে ফেসবুক। উচ্ছ্বাসের মুখে হাসি ফোটে, চকচকে দৃষ্টিতে তাকালো। উচ্ছ্বসিত হয়ে বলল, থ্যাংক ইউ জুকার কাকু। গায়ে একটা ডেনিম জ্যাকেট জড়িয়ে সিঁড়ি বেয়ে গটগটিয়ে নামলো উচ্ছ্বাস। সৌরভ সর্দার আর ঈশান বসেছিল সোফায়। ওকে নামতে দেখেই কপালে ভাঁজ ফেলে তাকালো দুজন। সৌরভ সর্দার বিচলিত হয়ে বললেন, এই অসুস্থ শরীরে কোথায় যাচ্ছ উচ্ছ্বাস? একজন ইম্পর্টেন্ট মানুষের বার্থডে ভুলে গেছিলাম বাবা, উইশ করতে যাচ্ছি, দ্রুত বলল উচ্ছ্বাস। সৌরভ সর্দার অবাক স্বরে বললেন, কে এমন যার জন্য এত জ্বর গায়ে বাইরে চলে যাচ্ছ তুমি? সামওয়ান স্পেশাল। উচ্ছ্বাস, এমনিতেই তোমার জ্বর, বাইরে অনেক ঠান্ডা, উইশ কাল করে দিও। স্পেশাল মানুষের জন্য সব কিছু স্পেশালি অ্যারেঞ্জ করতে হয়, বাসি উইশ করা যাবে না তাকে। বলতে বলতে সদর দরজা পেরিয়ে বেরিয়ে গেল উচ্ছ্বাস। সৌরভ সর্দার হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকলেন। বিভ্রান্ত বিড়বিড় করে বললেন, হোয়াট অ্যান ইম্পর্টেন্ট পার্সন না, বলো শি। ঈশানের কথায় ভ্রু কুচকে তাকালেন তিনি। বিহল স্বরে বললেন, মেয়ে বলতে চাইছো? 100%, নয়তো এই শীতের রাতে জ্বর গায়ে কাঁপতে কাঁপতে কোন বলদে ফ্রেন্ডকে উইশ করতে যাবে? আর কদিন ধরেই তোমার আদরের ছেলের মতিগতিও ঠিক মনে হচ্ছে না। সৌরভ সর্দার ভেবে দেখলেন ঈশান যা বলছে তার 1%ও মিথ্যা নয়। উচ্ছ্বাসের হাবভাব কয়েকদিন ধরেই সুবিধার মনে হচ্ছে না ওনার। তার উপর বেশিরভাগ সময় ছেলেটা মন খারাপ করে থাকে, সারাক্ষণ কিছু নিয়ে ভাবতে থাকে। হাস্যোজ্জ্বল ছেলেটার হাসি কখন দেখেছেন সেটাও ভুলে গেছেন তিনি। সৌরভ সর্দার কনফিউশন নিয়ে আওড়ালেন, মেয়েটার সাথে কোনো সমস্যায় ওর মন খারাপের কারণ বলতে চাইছো? আমি শিওর না, বাট হতে পারে মেয়েটার সাথে ব্রেকআপ হয়ে গেছিল, তাই ডিপ্রেস ছিল। মেয়েটার বার্থডের দিন সব কিছু সর্ট আউট করতে যাচ্ছে। নয়তো এমনও হতে পারে মেয়েটার বিয়ে হয়ে গেছে, সেটা তোমার ছেলে মানতে পারেনি, অনেক কষ্ট পেয়েছে। আজ মেয়েটার বার্থডে, তাই স্বামী থাকা সত্ত্বেও তার সাথে দেখা করতে যাচ্ছে। অনেক কিছুই হতে পারে বাবা, ওর তো ক্যারেক্টারের ঠিক নেই, তাচ্ছিল্য করে বলল ঈশান। সৌরভ সর্দার চোখ রাঙালেন। ঈশান আমতা আমতা করে হেসে প্রস্থান নিল সেখান থেকে। সৌরভ সর্দার আয়েশ করে সোফার ওপর বসলেন। হাট করে খোলা সদর দরজার দিকে তাকিয়ে ফিচেল হেসে বললেন, বিবাহিত হোক বা এক বাচ্চার মা, যদি আমার ছেলে ভালোবাসে তবে সেই মেয়েকে অন্যের সংসার ভেঙে হলেও তুলে আনব। প্রত্যুষ অনেক রিসার্চ করেছে উচ্ছ্বাসের ব্যাপারে, তবে ফলাফল আন্ডা ছাড়া কিছুই পায়নি ও।
প্রত্যুষ নিজেকে বলদ বলে গালি দিয়েছে বহুবার। আসলে ডাক্তারি পেশাটাই বেস্ট ওর জন্য। একজন প্রফেশনাল গোয়েন্দার ওপর গোয়েন্দাগিরি কোনোভাবেই ওর মতো মানুষের দ্বারা সম্ভব না। সৌরভ সর্দারের পুরো 14 গোষ্ঠীর খবর বের করলেও উচ্ছ্বাস রিলেটেড কোনো ইনফরমেশন পায়নি ও। গত কয়েকদিন ধরে এইসব নিয়েই সময় কাটিয়েছে ও। রুটিন মাফিক হসপিটালে যায়, শিডিউলে থাকা পেশেন্টগুলো চেক আপ করে, ফাইল চেক করে, হসপিটালে যাবতীয় কাজ শেষ করে বাসায় এসে ল্যাপটপ নিয়ে ধ্যানে বসে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সৌরভ সর্দারের সাথে উচ্ছ্বাসের কানেকশনের কোনো ইনফরমেশন পাওয়া যায়নি এখনও পর্যন্ত। যেহেতু তিনি একজন পাবলিক ফিগার, তাই অহরহ দুটি খবর জানতে পেরেছে ও। তার একটা ছেলে, স্ত্রী মারা গেছে অনেক বছর আগে। একটা ছেলেকে নিয়েই তার পরিবার, এর বাইরে আর কোনো ফ্যামিলি মেম্বার নেই ওনার। প্রত্যুষ কনফিউশনে পড়েছে। ওর কালেক্ট করা ইনফরমেশনগুলো এক কথাই বলছে, বাট ও যা দেখে এলো তা ছিল সম্পূর্ণ বিপরীত। আর না পেরে প্রত্যুষ নিজেকে সান্ত্বনা দিচ্ছে, এইভাবে একজন সিআইডি অফিসার কখনোই তার পার্সোনাল খবর এভাবে পাবলিকলি করে রাখবে না। বিভিন্ন সতর্কতা অবলম্বনের জন্য সে নিজেকে লুকিয়ে রাখতে পারে বা নিজের পরিচয় গোপন রাখতে পারে। তবুও প্রত্যুষের মন মানে না এসব। প্রাণনেশার জীবনের প্রশ্ন। যখন দূরে ছিল তখন দোয়া করেছে সৃষ্টিকর্তা যাতে একটা রাজপুত্র জোগাড় করে দেয় ওর জন্য, যে পৃথিবীর রাজ ঘোড়ায় চড়ে ওর প্রাণের জন্য আসবে, যে প্রত্যুষের প্রাণকে নিজের জীবন দিয়ে আগলে রাখবে, সাহস নিয়ে প্রোটেক্ট করবে, ওর মতো কাপুরুষ হবে না। আর এখন তো ও নিজেই উপস্থিত। ওর প্রাণভোমরাকে তো যার তার হাতে তুলে দেওয়া যায় না। পরিশেষে এই সিদ্ধান্ত নিয়েছে প্রত্যুষ এই ব্যাপারে সরাসরি প্রশ্ন করবে উচ্ছ্বাসকে। উচ্ছ্বাসের সত্যের মুখোমুখি হবে ও। একটা ব্যস্ত দিন কাটিয়ে টায়ার্ড প্রত্যুষ। হসপিটালে এত কাজ যে চাপ। প্রত্যুষের মনে হয় দিন যত গড়াচ্ছে বাংলাদেশে রোগীর সংখ্যা ততই পাল্লা দিয়ে বাড়ছে। বুড়ো থেকে বাচ্চা পর্যন্ত এখন বেশিরভাগ মানুষ হার্টের পেশেন্ট। ফোঁস করে শ্বাস ছাড়ল প্রত্যুষ। ঠোঁট কামড়ে বিছানার উপর বসলো ও। আজ পুরো দিন খালি ওর মনে হচ্ছে কিছু একটা ভুলে যাচ্ছে ও। বাড়িতে ওর কোনো কাজ নেই, হসপিটালের কাজগুলোও কমপ্লিট করে এসেছে ও। তাহলে ভুলে যাচ্ছেটা কি? প্রত্যুষ এখনও মনে করতে সক্ষম হলো না। ঘড়িতে টুং করে আওয়াজ হতে বুকে থুতু ছড়ালো প্রত্যুষ। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 12:30। প্রত্যুষ ফের ভাবনায় হারালো। আজকের তারিখটা মনে করতে তথস্থ হয়ে বসলো প্রত্যুষ। কপাল চাপড়ে আফসোস করলো কয়েকবার। আজ ওর প্রাণের বার্থডে, অথচ এত ইম্পর্ট্যান্ট একটা দিন ভুলে গেল ও। নিজেকে ধিক্কার জানালো প্রত্যুষ। এই 6 বছর না হয় দূরে ছিল ও, কিন্তু এইবার তো দেশেই আছে। কি করে প্রাণনেশার জন্মদিন ভুলে যায় ও? দ্রুত মোবাইল হাতে নিল প্রত্যুষ। হাজার কল্পনা জল্পনা থাকলেও দুরু বুকে প্রাণনেশাকে মেসেজ পাঠালো, হ্যাপি বার্থডে প্রাণ। প্রত্যুষের মনে হলো প্রাণনেশা রিপ্লাই করবে না, কিন্তু ওর ধারণা ভুল প্রমাণিত করে দিয়ে প্রাণনেশা সেকেন্ডের মধ্যেই শুকনো থ্যাংক ইউ জানালো। এইটুকুতেই প্রত্যুষের মুখে হাসি ফোটে। কিবোর্ডে কিছু লেখা বার কয়েক টাইপিং করলো ও, কিন্তু সেটা প্রাণনেশার নাম্বারে সেন্ড করা হলো না আর। কাঁপা কাঁপা আঙুলে প্রত্যুষ ডিলিট করে দেয় সব লেখা। বিড়বিড় করে বলে, একমাত্র আমার কিবোর্ড জানে প্রাণ, কত হাজারো অনুভূতি তোর কাছে প্রকাশ করতে গিয়েও লাগাম টেনেছি আমি। বাইরে গাড়ির আওয়াজ পেতেই কপালে ভাঁজ ফেলে তাকালো প্রত্যুষ। নিস্তব্ধ শীতের রাতে গাড়ি থামানোর শব্দ আরও বিকটভাবে শোনা যায়। খোলা ব্যালকনির দিকে এগিয়ে গেল প্রত্যুষ। রেলিংয়ে হাত রেখে উকিঝুঁকি মেরে কারোর উপস্থিতি দেখতেই হিংসেতে জ্বলে গেল ওর বুক। সাথে অবাকও হলো ভীষণ। এত রাতে এখানে কি করছে? নাক ফুলিয়ে প্রত্যুষ বিড়বিড় করে বলল, ধুর, আমার আরামের ঘুমটা সহ্য হলো না তোমার? এখন পুরো রাত আফসোস করতে করতে কাটবে। বালিশের উপর থুতনি ঠেকিয়ে বিছানার উপর আধশোয়া হয়ে বসে আছে প্রাণনেশা। হাতে ফোন
ধরা, সেখানে দৃশ্যমান প্রত্যুষের মেসেজ। প্রাণনেশা ভেবেছিল প্রত্যুষ আরও কিছু লিখবে, কারণ টাইপিং উঠছিল। বাট প্রাণনেশাকে আশাহত করে দিয়ে প্রত্যুষ আর কোনো মেসেজ সেন্ড করেনি। মন খারাপ করে বালিশের উপর মাথা এলিয়ে দিল প্রাণনেশা। তক্ষুনি ঝংকার তুলে ফোনটা বেজে উঠল। তড়িঘড়ি করে ফোনটা হাতে নিল প্রাণনেশা। ভাবল বোধহয় প্রত্যুষ কল দিয়েছে। তবে উচ্ছ্বাসের নাম্বার দেখে অবাক কি হলো বটে। এত রাতে ছেলেটা কি ভেবে ফোন দিল ভেবে পেল না প্রাণনেশা। পরক্ষণেই ফোনটা নামিয়ে রাখলো হাত থেকে। রিসিভ করবে না ও, কিছুতেই করবে না। ছেলেটা ওর মেসেজ সিন করে রেখে দিয়েছে। ইগো হার্ট করেছে প্রাণনেশার। তার উপর এতদিন গায়েব ছিল। ফোন বাজতে বাজতে কেটে যায়। মুখ বাঁকালো প্রাণনেশা। ফের রিংটোন বাজতেই কল রিসিভ করলো ও। কণ্ঠেও কিছুটা গভীর করে বলল, বলুন কেন ফোন দিয়েছেন, একটু নিচে নামুন না। ঝটকা খেলো প্রাণনেশা। হুড়মুড় করে উঠে বসে ভ্রু কুচকে তাকালো ফোনের স্ক্রিনের দিকে। পরক্ষণেই বিহল স্বরে বলল, নিচে কেন নামবো? আমি আপনার বাসার নিচে দাঁড়িয়ে আছি প্রাণনেশা, একটু কষ্ট করে নিচে নামুন। পাগল নাকি? এই ঠান্ডার ভেতর নিচে নামবো? এই সময়ে আপনি আমার বাসার নিচে কি করছেন? তড়িঘড়ি করে বলল প্রাণনেশা। উফ, এত কথা বলছেন কেন? নামতে বলেছি তার নিশ্চয়ই কারণ আছে। ঠান্ডায় জমে যাচ্ছি আমি। এত দূর থেকে এসেছি আপনার জন্য, আর আপনি কি না একটু নিচে নামতে পারবেন না? উচ্ছ্বাস, বোঝার চেষ্টা করুন। এত রাতে কী করে নামবো আমি? যা বলার ফোনে বলুন, কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। এমনিতে আমাকে নিয়ে গ্রামের অনেক সুন্দর সুন্দর কথা রটে। বেশি সময় লাগবে না প্রাণনেশা, প্লিজ এই কথাটা রাখুন। বলে ফোন কাটল উচ্ছ্বাস। দোটানায় পড়ল প্রাণনেশা। এত রাতে নিচে যেতে মন সাই দিল না ওর। রাতে দেরি করে ফিরলেও সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা ছেলের ডাকে রাত একটায় বাড়ির বাইরে বেরোনো উচিত মনে হলো না ওর। কিছুক্ষণ পায়চারি করলো প্রাণনেশা। উচ্ছ্বাসের জন্য খারাপ লাগলো ওর। বেচারা এই ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে আছে। প্রাণনেশা ধাতস্থ করলো নিজেকে। উচ্ছ্বাসকে বিশ্বাস করে ও। একটু গিয়ে মাত্র দেখা করে আসলে কী বা ক্ষতি হয়ে যাবে। গায়ে একটা উলের উষ্ণ কাপড় জড়িয়ে কক্ষ ছেড়ে বের হলো ও। পুরো বাড়ি অন্ধকার। পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নিচে নেমে নিজের মা বাবার কক্ষে উঁকি দিল। কক্ষের দরজা বন্ধ, তার মানে ঘুমিয়ে পড়েছে দুজনে। বুকে থুতু ছিটালো প্রাণনেশা। পা টিপে টিপে এসে সদর দরজার সামনে দাঁড়ালো। শব্দহীন সদর দরজা খোলার চেষ্টা করলো, তবে খুলতে গিয়ে খট করে শব্দ হয়। প্রাণনেশার বুক ধক করে ওঠে। আশেপাশে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো ও। যাক, কেউ জেগে যায়নি। আবারও মনে সাহস সঞ্চার করে বাড়ির বাইরে বেরোলো ও। আজ ভাগ্যক্রমে দারোয়ান আসেনি। মনে মনে খুশি হলো প্রাণনেশা। গেট খুলে বের হতেই দেখলো রাস্তার অপর পাশে উচ্ছ্বাস দাঁড়িয়ে আছে, গাড়ির সাথে হেলান দিয়ে। প্রাণনেশা দেখতেই সোজা হয়ে দাঁড়ালো ও। হাসি মুখে হাত নাড়ালো। প্রাণনেশা এগিয়ে যায় ওর দিকে। তড়িঘড়ি করে বলে, এই রাত বিরেতে কি ভীমরতি হয়েছে আপনার? উচ্ছ্বাস ঠোঁটে হাসি বিস্তৃতি করে, কোমল স্বরে আওড়ায়, হ্যাপি বার্থডে প্রাণনেশা। অবাকের চোখে প্রাণনেশার মুখ হাঁ হয়ে যায়। বিহল পলক ঝাপটে বিভ্রান্ত স্বরে আওড়ায়, আপনি কি করে জানলেন আজ আমার বার্থডে? ফেসবুক জানালো। বলেই আবার হাসলো। পরক্ষণে আশেপাশে তাকিয়ে বলল, বেশি সমস্যায় ফেলে দিলাম আপনাকে। আপনি আপনি করে বলছেন যে? আপনার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই যার পরিপ্রেক্ষিতে তুমি করে বলবো। হাঁ করে চেয়ে থাকলো প্রাণনেশা। উচ্ছ্বাস ওর অবাক দৃষ্টি অগ্রাহ্য করে কারের ডোর খুলে কেক নিয়ে আসলো। প্রাণনেশার সামনে দাঁড়িয়ে ক্যান্ডেল রাখলো কেকের ওপর। লাইটার দিয়ে ক্যান্ডেল জ্বালাতে গিয়ে প্রথম দফায় কুয়াশার আবরণা ঠান্ডা বাতাসে আগুন নিভে যায়। দ্বিতীয় দফায় প্রাণনেশা নিজে হাত বাড়িয়ে দিয়ে ক্যান্ডেলের পাশ ঢাকলো। মুচকি হাসলো উচ্ছ্বাস। প্রাণনেশা ফু দিয়ে আগুন নেভায়। উচ্ছ্বাস কেক কেটে খাইয়ে দিল ওকে। প্রাণনেশা খেলো, তবে ভদ্রতার খাতিরে উচ্ছ্বাসকেও খাইয়ে দিল না। উচ্ছ্বাস মনে করে না কিছু এতে, নিজে পিস কেটে নিজেই খায়। প্রাণনেশা হাসি আটকালো, মিটি মিটি হেসে বলল, এত রাতে কেক কোথায় পেলেন?
আমার একজন পরিচিত আঙ্কেলের বেকারি আছে, বেচারা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠিয়ে দোকান খুলিয়ে কেক নিয়ে এসেছি। উপস, এত কেয়ার! দাঁত দেখালো প্রাণনেশা। উচ্ছ্বাস অবাক হলো প্রাণনেশার এইসব আচরণ দেখে। এমনভাবে বিহেভ করছে ও যেন যেন ওরা রিলেশনে আছে। উচ্ছ্বাস কিছু বলতে গিয়েও বলল না। এত রাতে একসাথে কি করছো তোমরা? ঘোর নিস্তব্ধতার মাঝে কারোর শক্ত কণ্ঠ ভেসে আসতেই চমকে তাকালো উচ্ছ্বাস। প্রত্যুষকে দেখতেই বিস্ফোরিত দৃষ্টি তাক করল ওর দিকে। বাঁকা হাসে প্রাণনেশা। ব্যাস, প্রত্যুষের আশারই অপেক্ষায় ছিল এতক্ষণ ও। বাড়ি থেকে বেরোনোর সময় মানবটিকে দেখেই তো ওর এখানে আসার এত এক্সাইটমেন্ট জেগেছিল। ইদানিং প্রত্যুষকে কষ্ট পেতে দেখলে ওর পৈশাচিক আনন্দ হচ্ছে। গা ছাড়া ভাব নিয়ে দাঁড়ালো প্রাণনেশা, যেন প্রত্যুষ দেখে ফেলায় ওর কোনো কিছু যায় আসেনি। বড় বড় পা ফেলে এগিয়ে এলো প্রত্যুষ। প্রাণনেশা এক পলক তাকালো প্রত্যুষের দিকে। গায়ে একটা টি শার্ট পরনে ওর, কোনো উষ্ণ কাপড় নেই। আশ্চর্য, ছেলেটার কি ঠান্ডা লাগছে না? যেখানে ও সোয়েটার পরেও ঠান্ডায় কাঁপছে। পরক্ষণে মুখ ফেরালো প্রাণনেশা। প্রত্যুষ অধিকতর ঠান্ডা স্বরে বলল, এত নির্লজ্জ কেন তুই প্রাণনেশা? রাত বিরেতে একটা স্বল্প পরিচিত ছেলের সাথে বাইরে দেখা করতে চলে এলি? ঠোঁট কামড়ে পিচ ঢালা রাস্তার উপর দৃষ্টি নিবদ্ধ করল প্রাণনেশা। এমন একটা ভাব যেন কারোর কথাই শুনতে পায়নি ও। উচ্ছ্বাস এক্সকিউজ দেওয়ার চেষ্টা করলো, তবে প্রত্যুষ আঙুল উঁচিয়ে থামিয়ে দেয় ওকে। চিবিয়ে চিবিয়ে বলে, কোনো কথা না। আপনাকে কি বলেছিলাম আমি? ভদ্র ফ্যামিলির ছেলেরা রাত বিরাতে মেয়েদের সাথে দেখা করে না। ও না হয় অভদ্র, শিক্ষা দীক্ষা লেশ মাত্র নেই, বাট আপনার তরফ থেকে এমন বাচ্চামো আশা করিনি। বিহল পলক ঝপকালো উচ্ছ্বাস। কণ্ঠ ফুঁড়ে কোনো শব্দ বের করতে পারল না ও। প্রত্যুষ রাগে দৃষ্টি নিবদ্ধ করল প্রাণনেশার দিকে। তপ্ত স্বরে বলল, তোকে কিছু বলতেও রুচিতে বাজছে আমার। ছি, মেনে নিলাম পার্সোনাল কারোর সাথে বার্থডে সেলিব্রেট করবি, তাই বলে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে? লজ্জা শরম সব চলে গেছে তোর? তুই কেন বুঝিস না প্রাণ? কেন এমন বাচ্চামো করিস? ফ্যামিলির সম্মান নিয়ে কোনো মাথা ব্যথা নেই তোর? আমার ব্যাপারে তোমাকে না ভাবলেও চলবে প্রত্যুষ ভাই। প্রত্যুষ নাক ফুলিয়ে অসম্ভব দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ঠোঁট বাঁকিয়ে নির্লজ্জে হাসি দিল প্রাণনেশা। প্রত্যুষ শুকনো স্বরে বলল, ও বলল আর নেমে গেলি? এই নিস্তব্ধতায় তোকে মেরে ফেললেও তো কেউ খবর পাবে না। এই দুনিয়ায় তো নিজের প্রিয়জনেরও বিশ্বাস নেই। ওর এক কথায় নেমে গেলি? এতটা বিশ্বাস করিস ওকে প্রাণ? হ্যাঁ, করি বিশ্বাস। আমি জানি ওর সান্নিধ্যে আমার কোনো ক্ষতি হবে না। তুমি মানুষের বিশ্বাস ভেঙে দাও মানে এই না সবাই এমন করবে। উচ্ছ্বাস বিশ্বাসের যোগ্য। আই ট্রাস্ট হিম। আমি ওনার কাছে নিজেকে নিরাপদ ফিল করি। হতভম্ব হয়ে তাকালো উচ্ছ্বাস। প্রাণনেশার প্রতিটা কথা হৃদয়ে হামলে পড়ল ওর। এটা কি ও সত্যি মন থেকে বলছে, না প্রত্যুষকে শোনানোর জন্য? অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে থাকলো প্রত্যুষ। শুষ্ক স্বরে বলল, বাড়ি ফিরে যা প্রাণ। কণ্ঠ কাঁপল প্রত্যুষের। প্রাণনেশা আর একটু হাট করতে চাইল ওকে। ব্যগ্র স্বরে বলল, আমার এখনো কথা শেষ হয়নি ওর সাথে। কথা শুনবি না তুই? না। উচ্ছ্বাস প্রাণনেশার দিকে তাকিয়ে থাকলো। দর্শক হিসেবে দুজন মানুষের নীরব যুদ্ধ দেখছে ও। তবে বেশিক্ষণ দর্শক থাকতে মন চাইল না ওর। দুজনের কথায় ব্যাগরা দিয়ে বলল, এমন করছেন কেন প্রত্যুষ? মানছি এই টাইমটা দেখা করা ঠিক হয়নি, আমরা জাস্ট কেক কাটছিলাম, এতে এত রিয়েক্ট করার কি আছে? মানছি আপনি ওর বড় ভাই, বাট এত খবরদারি করতে পারেন না ওর ওপর। এটা ওর লাইফ, ও যেভাবে মন চায় সেভাবে লিড করবে। যার সাথে দেখা করতে মন চায় তার সাথে দেখা করবে। আপনি কেন এত উতলা হচ্ছেন? উচ্ছ্বাসের দিকে ছোট ছোট চোখে তাকালো প্রাণনেশা। প্রত্যুষকে বলা এই কথাটা হজম করতে কষ্ট হলো ওর। প্রত্যুষকে কেউ কিছু পিঞ্চ মেরে বলবে সেটা সহ্য করতে পারে না প্রাণনেশা, বাট ও গালিগালাজও করতে পারবে, সেটা সমস্যা না। কিন্তু অন্য কেউ ওর সামনে প্রত্যুষকে কষ্ট দিয়ে কিছু বলবে, এটা বিরাট সমস্যা। আক্রোশে তাকালো প্রত্যুষ। তীব্র অধিকার বোধে বলল, আমি ওর ফ্যামিলি মেম্বার উচ্ছ্বাস। বিষয়টা যখন আমার চোখে পড়েছে তখন অবশ্যই আমি কনসার্ন হব।
আমি ওর লাইফে অধিকার খাটাচ্ছি না, বাট ফ্যামিলির সম্মান দেখা এটাও আমার দায়িত্ব। ওর এখনও সেই বুদ্ধিশুদ্ধি হয়নি, এখনও যখন হয়নি আর মনে হয় হবে না। ফালতুমির সকল লিমিট ক্রস করে দিয়েছে ও। আপনি প্লিজ এসবে নাক গলাবেন না, এটা ওর আর আমার ফ্যামিলির ব্যাপার। শেষাক্ত দৃষ্টিতে তাকালো উচ্ছ্বাস। প্রত্যুষ হাত টেনে ধরল প্রাণনেশা, চিবিয়ে চিবিয়ে বলল, সোজা কথায় কাজ হবে না তো? আজকেই চাচুর সাথে কথা বলবো আমি। বিয়ে দিয়ে বিদায় করলেই এইসব ভীমরতি কাটবে তোর। হাত টেনে নিয়ে যাবে প্রত্যুষ, তার আগে অন্য হাত খপ করে ধরল উচ্ছ্বাস। প্রত্যুষ এক পলক তাকালো ওর ধরা হাতের দিকে, পরক্ষণে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে হুড়মুড়িয়ে বলল, ওর হাত ছাড়ুন উচ্ছ্বাস, আপনি ছেড়ে দিন, এভাবে নিয়ে যেতে পারেন না ওকে, সব সময় এমন করবেন না আপনি। সমস্যাটা কি আপনার? হাত ছাড়ুন। ছাড়বো না। এভাবে হাত টানবেন না উচ্ছ্বাস, ও ব্যথা পাবে। আপনি ছেড়ে দিন। প্রত্যুষ নিজ তাগিদে শক্ত হাতে প্রাণনেশার হাত ছাড়ালো ওর হাত থেকে। তপ্তস্বরে বলল, আপনার সাথে অনেক হিসেব বাকি আছে আমার, প্রাণনেশা থেকে দূরে থাকবেন আপনি। বলে প্রাণনেশাকে ট্রলি ব্যাগের মতো টেনে নিয়ে গেল প্রত্যুষ। উচ্ছ্বাস অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে, দৃষ্টি ঝাপসা হয় ওর। মেয়েটাকে নিয়ে চলে গেল ওর থেকে। উচ্ছ্বাস যেতে দিয়েছে তাই নিয়ে যেতে পেরেছে, নয়তো ও যদি হাত আলগা না করত প্রত্যুষ কখনোই প্রাণনেশাকে নিয়ে যেতে পারত না। উচ্ছ্বাস ঝাপসা দৃষ্টি রাস্তায় নিবদ্ধ করল, বিড়বিড় করে বলল, প্রাণ পাখি, এই দুনিয়ায় সব ছেলের সাথে আমি যুদ্ধ করে নেব যারা তোমাকে চায়, শুধু ওই একজন ছাড়া যাকে তুমি চাও। তোমার প্রত্যুষ ভাইয়ার সাথে যুদ্ধ করার ক্ষমতা আমার নেই। চলবে।